নমস্কার, আপনাদের অনেক অনেক স্বাগত জানাই অজানা সত্যের আরও একটি মারাত্মক ভয়ের এপিসোডে। আপনাদের সঙ্গে রয়েছি আমি রাজর্ষি। আগের দিন ছিল বুধবার এবং আশা করছি আপনারা প্রত্যেকেই জানেন এই চ্যানেলে প্রতি বুধবার এবং শনিবার রাত ঠিক 10টার সময় ভূতের ঘটনা আপলোড করা হয়। তবে আগের দিন কিছু টেকনিক্যাল সমস্যার কারণে আমি কোনো এপিসোড আপলোড করতে পারিনি, তো সেই এপিসোডটাই আজকে আপলোড করা হচ্ছে, যেমনটা আমি কমিউনিটি পোস্টে জানিয়ে দিয়েছিলাম। আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে অজানা সত্যে আমি কনসিস্টেন্সি এবার থেকে বজায় রাখব, অর্থাৎ এমন কোনো সপ্তাহ আমি বাদ রাখব না যেই সপ্তাহে অজানা সত্যের ঘটনা আসবে না। হ্যাঁ, কিছু কিছু সময় মানুষের জীবনে কোনো রকম সমস্যা দেখা দিতেই পারে, তবে আমি চেষ্টা করব যে পরবর্তীতে সেই এপিসোডটা আপনাদেরকে পুষিয়ে দেওয়ার। আশা করছি আপনারা বুঝতে পেরে গেছেন। তবে এর জন্য আপনাদের সহযোগিতার একান্ত প্রয়োজন। আপনারা যদি আমাকে ঘটনা না পাঠান আমি কিন্তু আপনাদের জন্য এপিসোড বানাতে পারবো না। তাই আমি আপনাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব, আপনাদের জীবনে যদি কোনো সত্যি ভৌতিক ঘটনা ঘটে থাকে অথবা আপনারা যদি কারোর মুখ থেকে কোনো ভৌতিক ঘটনা শুনে থাকেন, সেই ঘটনা আপনারা আমাকে ojanasotto15@gmail.com এই জিমেল আইডিতে আপনারা ঘটনা লিখে পাঠাতে পারেন। এছাড়াও আপনারা যদি ডেসক্রিপশন বক্সটিকে চেক করেন, আপনারা একদম প্রথমেই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে আমার ফেসবুক আইডি এবং ইনস্টাগ্রাম আইডি সমস্ত কিছুই পেয়ে যাবেন। আপনাদের যেইভাবে সুবিধা হয় আপনারা সেইভাবে আমাকে ঘটনা লিখে পাঠাতে পারেন। আপনাদের ঘটনা লিখে পাঠানোর জন্য সমস্ত রাস্তা আমি খুলে রেখে দিয়েছি এবং অবশ্যই আমাকে ফেসবুকে এবং ইনস্টাগ্রামে ফলো করতে একদমই ভুলবেন না। আজকের এই ঘটনাটি অনেকটা ভয়ের হতে চলেছে। একটি অ্যাবান্ডেন্ট প্লেসকে নিয়ে আজকের এই ঘটনাটি, যেটি রানাঘাটে অবস্থিত। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে, তো আপনারা কানে হেডফোন লাগিয়ে এক মনে শুনতে থাকুন। আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ঘটনা। ঘটনা লিখে পাঠিয়েছে সুমন। সে যেরকম করে লিখে পাঠিয়েছে আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি। নমস্কার দাদা, আমার নাম সুমন। আমি তোমার অজানা সত্যের একজন অন্ধ ভক্ত। বিশেষ করে আমি এই ভূত সাবজেক্টটাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। আমার জীবনে এমন অনেক অলৌকিক ঘটনা ঘটেছে যেই ঘটনা আমি তোমার সঙ্গে শেয়ার করতে চাই। আজকে আমি তোমাকে আমার জীবনে ঘটে যাওয়া সবথেকে ভয়ঙ্কর একটি ঘটনা শেয়ার করব, যেটা আমার নিজের চোখে দেখা। আমার বাড়ি বেথুয়া ডহরিতে, আর এই ঘটনাটি ঘটেছে রানাঘাটে। ঠিক কী ঘটেছিল সেই সমস্ত কিছু আমি তোমাকে এই লেখার মাধ্যমে তুলে ধরব। তুমি এই ঘটনাটি যদি শ্রোতা বন্ধুদের সামনে তুলে ধরো আমি প্রচণ্ড খুশি হব। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ঘটনা। অনেক বছর আগের কথা। তখন রানাঘাটের শ্রীনাথপুর নামের একটি পাড়ার ভেতর দিয়ে গেলে নদীর ধারে একটি হাসপাতাল ছিল, যেটি ছিল টিবি হাসপাতাল। শ্রীনাথপুর নামের সেই পাড়াটি এখনও সেখানে এক্সিস্ট করে। পরবর্তীতে সেই টিবি হাসপাতালটিকে কেন্দ্রীয় বিদ্যালয় করে দেওয়া হয়েছিল, অর্থাৎ যারা কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি হয় তাদের জন্য সেটি একটি স্কুল হয়ে গেছিল। তবে বর্তমানে সেই জায়গাটি এখন একটি ফাঁকা এলাকা। সেটা এখন আর কোনো হাসপাতালও নয় এবং কোনো বিদ্যালয়ও নয়। সেটি এখন একটি অ্যাবান্ডেন্ট প্লেস। সেখান থেকে বেরিয়ে একটুখানি এগোলেই চূর্ণী নদীর ঘাট। সেই এলাকার স্থানীয় মানুষেরা সেখানে স্নান করে, কাপড় কাচে এবং তাদের নানান যাবতীয় কাজকর্ম সেখানে করে। সেই এলাকার স্থানীয় মানুষজন সেই কেন্দ্রীয় বিদ্যালয়টিকে নিয়ে অনেক কথাই বলে। তোমরা যদি কখনো ওখানে যাও, ওখানকার মানুষদের মুখ থেকে অনেক ধরনের ঘটনা শুনতে পারবে এবং এই জায়গার সম্বন্ধে অনেক রহস্যময় বিষয় তারা তোমাদের সামনে তুলে ধরবে। তোমরা অনেক কথাই সেখানে শুনতে পারবে।
যখন সেই কেন্দ্রীয় বিদ্যালয়টি আগে টিবি হসপিটাল ছিল, তখন নাকি সেই হাসপাতালের সেই সব মৃত লাশগুলিকে এক জায়গায় করে জোট করে পেছনের দিকের একটি ঘরে দরজা বন্ধ করে একবারে পুড়িয়ে দেওয়া হতো। আজও সেই জায়গায় গেলে সেই পুরনো বিদ্যালয়টির পেছনে সেই ঘরটি দেখা যায়, যেটি পুরোপুরিভাবে পোড়া। সেখানকার মানুষজনদের কথা অনুযায়ী তারা নাকি রাতের বেলায় সেই জায়গা থেকে অনেক কান্নার শব্দ শুনতে পায়। আবার মাঝে মধ্যে যদি তারা রাতের বেলায় ওই জায়গায় যায়, তখন নাকি সেখান থেকে অনেক বাচ্চাদের শব্দ শোনা যায়। যেহেতু জায়গাটা একটি ফাঁকা জায়গা, ওখানে অনেক মানুষজন মদ্যপান এবং নেশা জাতীয় দ্রব্য সেবন করতে যায়, সেখানে বসে আড্ডা মারে। তাদের সঙ্গে নাকি অনেক অলৌকিক ঘটনাও ঘটেছে। তাদের মধ্যে আজ কেউ মারা গেছে, আবার কেউ কোমায়। যাই হোক, এই সব ঘটনা শোনার পর আমি আর আমার বন্ধু রাকিব চলে গেছিলাম সেই জায়গাটিতে এবং দেখতে গেছিলাম যে জায়গাটিকে লোকেরা এমন কেন বলে। এখানে বলে দিই, আমি এবং রাকিব দুজনে খুবই ভালো বন্ধু। এরকম ধরনেরই সব অ্যাবান্ডেন্ট প্লেস বা ভৌতিক জায়গায় আমরা ঘুরতে খুবই ভালোবাসি। হ্যাঁ, আমাদের কোনো ইউটিউব চ্যানেল নেই, তবে আমাদের এই জিনিসটা প্রচণ্ড ভালো লাগে। আমাদের একটা বন্ধু যার নাম রাহুল, ওর বাড়ি চাকদাতে। আমরা ভেবেছিলাম রাতের বেলায় ওর বাড়িতে চলে যাব, কারণ রাতের বেলায় ওরকম একটি অ্যাবান্ডেন্ট প্লেসে থাকার পর বাড়ি ফেরাটা অনেকটাই চাপের, কারণ আমাদের বাড়ি অনেকটাই দূরে। যাই হোক, আমরা বিকেলের দিকে ট্রেন ধরে সন্ধেবেলার দিকে আমরা সেই স্থানে পৌঁছে যাই। সেখানে পৌঁছে আমরা জানতে পারি যে শ্রীনাথপুর এলাকাটা 90% মুসলিম এলাকা। রাকিব সঙ্গে করে মদ নিয়ে এসেছিল খাবে বলে, কারণ সে নাকি শুনেছে নেশা জাতীয় দ্রব্যে নাকি ভূত বেশি আকর্ষিত হয়। যাই হোক, এইসব মজার কথা। তো এইবার আস্তে আস্তে রাত হতে থাকে। এলাকার মানুষজন সেখানে আস্তে আস্তে কমতে শুরু করে। সবাই তখন যে যার বাড়ি চলে যায়। আমি এবং রাকিব তখন টর্চ জ্বালিয়ে সেই হাসপাতালের চারিপাশটা ঘুরি। পেছনের দিকের সেই পোড়া ঘর এবং আরও কিছু আমরা এক্সপ্লোর করি। আমরা টর্চ জ্বালিয়ে সেই বিদ্যালয়ের দোতলায় যাই। ওখানে গিয়ে আমরা অনেক ঘোরাঘুরি করি। অনেকটা সময় কেটে যায়, তবু আমরা কিচ্ছু দেখতে পাই না। এখানে বলে রাখি, আমার থেকে রাকিব একটু নেশা করতে বেশি ভালোবাসে। ও আর থাকতে না পেরে এক জায়গায় বসে এবং মদের বোতল খুলে গ্লাসে ঢালতে থাকে। আমি চারিপাশটা একটু তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। আমরা মদ খেতে বসে খালি হাসি এবং ফাজলামি করছিলাম, কারণ তখনও আমাদের জীবনে এমন কোনো ঘটনা ঘটেনি এবং আমরা ভেবেছিলাম এইখানে আসার পর কিছু না কিছু একটা দেখতে পাবো। তবে এইবারও আমরা ভুল বেরোলাম। এখানে কিছুই নেই। মদ খেতে খেতে যখন আমি একটু দরজার দিকে তাকাই, বাইরের দিক থেকে আমার কেমন যেন মনে হয় কে একজন যেন আমাদের দিকে উকি মেরে তাকিয়ে রয়েছে। জ্যোৎস্নার আলোতে ঘরটা একটু আলোকিত হয়েছে, তবে স্পষ্ট বোঝা যাচ্ছে না ওখানে কেউ দাঁড়িয়ে আছে কিনা। আমার গায়ে একটু কাঁটা দিচ্ছিল। আমি ভালো করে লক্ষ্য করছিলাম এবং বুঝতে পারছিলাম কেউ যেন ওই জায়গাটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে রয়েছে। আমি রাকিবকে দেখালাম
তবে রাকিব কিছুই দেখতে পেল না। আমি মনে সাহস নিয়ে একটু বাইরের দিকটায় যাই, তবে অবাক করার মতো বিষয়, আমি কাউকেই দেখতে পাই না। তখন আমি ভাবি হয়তো মনের ভুল, রাতের বেলায় এই সামান্য আলোয় কি না কি দেখেছি। যাই হোক, আমি আবার রাকিবের কাছে ফিরে আসি। সেখানে বসে মদ খেয়ে নেশা করার পর আমাদের নেশাও কিছুক্ষণ বাদে কেটে যায়। তখন প্রায় রাত 3টে বাজে। আমরা ভাবি যে আর এখানে থেকে লাভ নেই, কোনো একটা ট্রেন ধরে বেরিয়ে পড়ি। এমন সময় হঠাৎ আমরা বীভৎস পরিমাণে ভয় পেয়ে যাই। আমরা সেখান থেকে ব্যাগ গুছিয়ে উঠে সেই ঘর থেকে বেরিয়ে যখন দোতলার সিঁড়ি দিয়ে নামতে যাব, আমরা দেখি দোতলা থেকে নিচে নামার কোনো রকমের সিঁড়ি সেখানে নেই। আমরা সেই সিঁড়ি খুঁজে পাচ্ছি না। এ তো অবাক কাণ্ড, এই সিঁড়ি দিয়েই তো আমরা উঠলাম, সেই সিঁড়ি এখানে কই? এমন সময় হঠাৎ করেই পেছন দিক থেকে কিছু একটা ভেঙে পড়ার মতো শব্দ আমরা পাই। পেছনে ঘুরে দেখি একটা কালো হিংস্র বিড়াল আমাদের দিকে একভাবে তাকিয়ে রয়েছে। তার গায়ের রং এতটাই কালো যে অন্ধকারের মধ্যে তাকে আলাদা করে বোঝা যাচ্ছে না, শুধু তার চোখগুলোই দেখা যাচ্ছে। আমি একটু মনে সাহস নিয়ে বিড়ালটাকে সেখান থেকে তাড়িয়ে দিই এবং টর্চ জ্বালিয়ে চারিপাশটা ঘুরে ঘুরে দেখতে থাকি যে সেই সিঁড়িটা কোথায়। আমরা অনেক খোঁজাখুঁজি করার পর একতলায় যাওয়ার কোনো সিঁড়ি আমরা খুঁজে পাই না। প্রচণ্ড পরিমাণে মনে ভয় হতে থাকে। আমরা কি তাহলে আটকে গেলাম? এমন সময় রাকিব চিৎকার করে বলে, সুমন, এইখান দিয়ে যাওয়া যাবে, এইখানে আয়। আমি সেখানে যাওয়ার পর দেখি যে সেখান থেকে নামার একটা রাস্তা রয়েছে। আমরা খুব কষ্ট করে দুজনে মিলেমিশে সেখান থেকে যখন নামতে যাব, আমরা দেখি সেইখানে একটি ছোট বাচ্চা ছেলে ঘুমিয়ে রয়েছে। আমাদের সারা শরীর জমে যায়। এরকম একটি জায়গায় একটি ছোট বাচ্চা ছেলে কি করছে? আমরা টর্চ জ্বালিয়ে সেই বাচ্চার দিকে তাক করি এবং দেখি সেই বাচ্চাটির একটা হাত নেই, তার পায়ের আঙ্গুলগুলো কয়েকটা মিসিং। যেহেতু সেই টর্চের আলোটা ছেলেটার দিকে তাক করা হয়েছিল, এমন সময় সেই ছেলেটার ঘুম ভেঙে যায়। খুবই হিংস্র মুখ নিয়ে সে আমাদের দিকে তাকায় এবং হঠাৎ করেই দেয়াল বেয়ে বেয়ে টিকটিকির মতো উঠে সে ওপরের দিকের একটি ভাঙা জানলা দিয়ে বাইরে বেরিয়ে যায়। এই দৃশ্য আমরা সেই স্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আমাদের সারা শরীর দিয়ে শীতল স্রোত বয়ে যাচ্ছে। আমরা বুঝতে পারছি না এখন আমরা কি করব। মনে সাহস নিয়ে আমরা যখন আস্তে আস্তে বাইরের দিকে বেরোতে থাকি, মনে হয় পেছন পেছন কে যেন একটা আসছে। রাকিব আর আমি পেছন দিকে তাকাইনি। আমরা এক দৌড়ে সেখান থেকে যখন বাইরের দিকে বেরোই, দেখি সেই জায়গার একটি আম গাছে ঝুলে রয়েছে প্রায় 7 থেকে 8টা মৃতদেহ। তাদের গলায় দড়ি এবং গাছে এতগুলো দেহ ঝুলে রয়েছে। তাদের মুখগুলো বীভৎস পরিমাণে কাটা, শরীরগুলো অর্ধেক পোস্টমর্টম করা। এই দৃশ্য দেখার পর আমি আর নিতে পারি না। আমি সেইখানেই সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যাই। আমি জানি না তখন রাকিবের কি হয়েছিল। যখন আমার জ্ঞান ফেরে, দেখি রাকিব আমার ডান হাতে শুয়ে রয়েছে। আমরা একটি ঘরের মধ্যে রয়েছি।
আমি হকচকিয়ে উঠি এবং উঠে চারিপাশটায় দেখি কেউ নেই। এমন সময় দেখি একজন হুজুর সেই ঘরের মধ্যে প্রবেশ করেন এবং আমাদেরকে বলেন, তোমরা কে? এইখানে কি করতে এসেছিলে? আমি তখন সমস্ত ঘটনা হুজুরকে খুলে বলি। হুজুর বলেন, ওই জায়গাটা একটা অভিশপ্ত জায়গা। অনেক মানুষে ওই জায়গার বিষয়ে অনেক কথা শুনেছে। তোমরা সেখানে পরীক্ষা নিরীক্ষা করতে গেছিলে যে কোনো অশুভ শক্তি সেখানে আছে কিনা। এর পরের বার থেকে একটু সচেতন থাকবে। তোমাদের হাতে পায়ে আমি একটু তেল দিয়ে মালিশ করেছি, আর এখন তোমাদেরকে আমি একটা তাবিজ দিচ্ছি। সেই তাবিজটা পড়ে নিয়ে তোমরা এখান থেকে চলে যেও। আমি হুজুরের কথা শুনি এবং সেই তাবিজটা পড়ে নিই। কিছুক্ষণ বাদে রাকিবেরও জ্ঞান ফেরে। রাকিবকেও হুজুর একই কথা বলেন। আমরা তখন সমস্ত কিছু প্যাক করে হুজুরকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যাই। হুজুর আমাদেরকে এটাও বলেন, যখন ভোর হয়ে গেছিল তখন হুজুর নাকি সেই চূর্ণির ঘাটের দিকে যাচ্ছিলেন। তখন আমাদের দেহ সেইখানকার উঠোনে পড়ে থাকতে দেখেন। তিনি আমাদেরকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে এসে ঝাড়ফুঁক করান। তারপর আমাদের নাকি জ্ঞান ফিরেছিল। দাদা, এই ছিল আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা। এরপর থেকে আমরা আর কোনো দিন কোনো জায়গায় এরকম প্যারানর্মাল ইনভেস্টিগেশন করতে যাইনি। এই ঘটনা আমার চিরকাল মনে থাকবে এবং এটিকে ভাবলে আজও আমার শরীর দিয়ে একটা শীতল স্রোত বয়ে যায়। ভালো থেকো রাজর্ষিদা, দেখা হবে আবার পরের ঘটনায়। বেশ দুর্দান্ত একটি ঘটনা কিন্তু আমরা শুনে নিলাম সুমনের মুখ থেকে। আপনারা এই ঘটনা বিষয়ে কি বলতে চান সেটা আপনারা কমেন্ট করে জানান। আপনাদের যদি এই ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও এই ঘটনাটিকে উপভোগ করতে পারে। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই পরিবারের সঙ্গে যুক্ত হতে একদমই ভুলবেন না। চলে যাচ্ছি আজকের শাউট আউট পর্বে। আমাদের সঙ্গে রয়েছেন সুমিত্রা পত্তানায়ক, আমাদের সঙ্গে রয়েছেন এমইউএ কাটিস ফ্যান, কমেন্ট করেছেন বিশ্বজিৎ দাস, অমিতা ঠাকুর, মনীষা রয়, কমেন্ট করেছেন জয় বণিক, আমাদের সঙ্গে রয়েছেন স্বপ্না বজাল, বি দাস এফএফ, কমেন্ট করেছেন গীতা গোস্বাম, এমডি মনসু, সোহেল এসকে, কমেন্ট করেছেন তানিয়া মল্লিক, কমেন্ট করেছেন এমডি রুবেল। আপনাদের প্রত্যেককে অসংখ্য পরিমাণে ধন্যবাদ কমেন্ট করবার জন্য। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অজানা সত্যের সঙ্গে থাকুন, কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া। দেখা হবে আবার পরের এপিসোডে।